কংগ্রাচুলেশন তোফাজ্জল ভাই। উনি আমাদের পিএমপি পাশ করছেন। তো আমরা আজকে ইনশাল্লাহ ওনার কাছ থেকে রোড টু পিএমপি জার্নিটা শুনবো। তো তোফাজ্জল ভাই উনি একটা স্লাইডও তৈরি করছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো উনি ওটা প্রথমে দেখাবে। তোফাজ্জল ভাই, আপনি আগে নিজের পরিচয়টা একটু দিয়েন ছোট্ট করে। জি। এরপরে আপনি কিভাবে আপনার এই জার্নিটা পার করলেন, স্লাইড গুলো আমরা দেখবো। তো আপনারা স্লাইড দেখার সময় যদি প্রশ্ন আহ, জাগে, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যাট বক্সে প্রশ্ন দিয়ে দিয়েন। তো সেখান থেকে উনি অ্যান্সার দিবে। আরেকটা হচ্ছে যে সেশনটা শেষ হয়ে গেলে আমরা ওনার কাছ থেকে আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনটা নিব আর কি, ইনশাল্লাহ। সো ওভার টু ইউ এগেইন, কংগ্রাচুলেশন তোফাজ্জল ভাই। দ্যাট ওয়াজ এ ভেরি হার্ড জার্নি ফর ইউ। কংগ্রাচুলেশন অ্যান্ড প্লিজ স্টার্ট। বাহ, স্লাইডটা তো অনেক সুন্দর। প্লিজ থ্যাংক ইউ ভেরি স্টার্ট। মাচ। সো হ্যান্ডিং ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফাইজ ভাই, কি আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ফাইন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম টু অল। আমি তাহলে শুরু করছি। খুব বেশি স্লাইড নেই আর কি, কারণ স্লাইড মানে একটু বোরিং হয়। তো আমি জাস্ট হয়তো মুখে কিছু কথাবার্তা বলবো, জাস্ট কিছু পয়েন্ট লিখেছি আর কি। তো ফয়েজ ভাই যেটা বললেন, তো ফয়েজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। মানে এই পিএমপি আমার জার্নিটার পিছনে আপনার অবদান অনেক বেশি, এবং 3P এটা আমি হয়তো পরে আর একটু বলবো। তো আমি শুরু করছি তাহলে। ফয়েজ ভাই বললেন যে আমি আমার পরিচয়টা একটু দেই প্রথমে। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এটা আমার ব্রিফ, আমার বায়ো বলতে পারেন। আমি ত্রিপলিতে পাশ করেছি বুয়েট থেকে, এবং ওখান থেকে মাস্টার্স করেছি। আমার কেরিয়ারটা মেইনলি টেলিকম বেসড, মোবাইল অপারেটরে কাজ করেছি প্রায় 25 বছরের মতো। সেবা টেলিকমে শুরু করেছিলাম 1999-এ পাশ করেই। ওখানে 4 বছর কাজ করেছি, তারপরে গ্রামীণ ফোনে ছিলাম 1 বছর। এরপরে আমার মানে মোস্ট অফ দ্য টাইম আসলে বাংলা লিঙ্কে ছিলাম, 24শে জানুয়ারি পর্যন্ত। এই হলো আমার টেলিকমের কেরিয়ার। এরপরে আমি বাংলা লিঙ্ক থেকে ভলান্টারি সেপারেশন নেওয়ার পরে রিসেন্টলি আমি আইকিউতে জয়েন করেছি ন্যাশনাল কনসালটেন্ট হিসাবে। তো এখানে আমার এই জার্নির সাথে পিএমপি একটা রিলেভেন্ট এরকম আছে যে আসলে আমার এই 25 বছরের কেরিয়ার আমি প্রচুর ট্রেনিং পেয়েছি, যেটা ম্যানেজমেন্ট ট্রেনিং। তো ওইটা আমার এই পিপল যে পার্টটা আছে এখানে আসলে অনেক হেল্প করেছে আমাকে আর কি, এই পুরো পিএমপি জার্নিতে। তো আমি এখন আহ, আমার জার্নিটা শুরু করতে চাই। সো দিস ইজ দ্য জার্নি, আমার 133 দিনের জার্নি। তো জার্নি আমি শুরু করেছিলাম আসলে প্রথমে ফয়েজ ভাইয়ের সাথে কথা বলে পিএমপি 3P অফিসে গিয়েছিলাম। আমাদের পরে ওখানে আমি একটা অনলাইন সেশন যেটা ছিল, ভার্চুয়াল পিএমপি 35, এই ব্যাচে আসলে ভর্তি হই। যদি আমি 7 তারিখে বোধহয় গিয়েছিলাম ওখানে, 7 বা 8 তারিখে। ক্লাসটা শুরু হয় 22শে এপ্রিল। তো ওইখানে আমাকে কিছু ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিল রুহুল ভাই। রুহুল ভাইকে অনেক থ্যাঙ্কস, যে উনি আমাকে একটা টিপস দিয়েছিল, বলেছিল যে আপনি এই যে অ্যাক্সেস দিয়ে দিয়েছিল তখন ওই যে ওয়েবসাইটটাতে 3pmc.net, বলছিলেন যে আপনি ক্লাস শুরু হবে 22 তারিখে, আপনি যদি পারেন আহ এই সমস্ত ভিডিও গুলা দেখে ফেলেন, এমনি দেখেন, প্রয়োজনে আপনার ডাবল স্পিডে দিয়ে সবগুলো ভিডিও দেখে ফেলেন, কিছু বোঝার দরকার নেই। তো আমি যেহেতু আসলে একটা টার্গেট নিয়েছিলাম যে আমি আসলে 3 থেকে 4 মাসের ভিতরে পরীক্ষাটা দিয়ে ফেলবো, 2 মাসের 2.5 মাসের মতো ক্লাস হবে, আর এরপরে আমি 1-1.5 মাস প্রিপারেশনে পরীক্ষা দিয়ে দিই, এরকম ডেসপারেট ছিলাম আর কি আমি। তো রুহুল ভাইয়ের কথাটা আমার খুব মনে ধরেছিল। তো বইপত্র দিয়েছে, প্লাস ওই ভিডিও গুলা যেহেতু দেখতে সুবিধা, এবং ফয়েজ ভাই খুব নাইসলি এক্সপ্লেন, সবগুলো ছোট ছোট জিনিস খুবই চমৎকার এক্সপ্লেন করেছে। তো ওইটা পড়ার পরে আমার আসলে খুব ভালো লাগা শুরু হলো এই কোর্স গুলাতে, যে আসলে খুব ইন্টারেস্টিং। তো ওইটা অনেক আমার হেল্প করেছে। তারপরে আমাদের ক্লাস শুরু হলো, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আমরা আসলে ফয়েজ অলরেডি গ্রুপও বলেছিল যে আমাদের এই এই গ্রুপটা খুব ভাইব্রেন্ট ছিল, যে ফেরদৌস ভাই এখানে আছেন, তারপরে আরো অনেক সিনিয়র ভাইরা এখানে আছে, আমি জানি সবাই এখানে আজকে জয়েন করেছে কিনা। সো অনেক সিনিয়র জুনিয়র মিলিত ছিল এখানে, আমাদের মতো অনেক বৃদ্ধ বয়সের কেউ কেউ ছিলেন, হ্যাঁ, ফেরদৌস ভাই, আমি, এরকম অনেক সিনিয়র লোকজন। তারপরে আমরা খুব ভাইব্রেন্ট ছিলাম আমাদের গ্রুপে, মানে প্রচুর কোশ্চেন করতাম, এবং ফয়েজ ভাইকে প্রচুর জ্বালাইছি। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর কোশ্চেন করেছি, অ্যান্সার দিয়েছি, ভুল ত্রুটি যা ইচ্ছা তা হোক, কিন্তু আমরা প্রচুর এখানে এঙ্গেজ ছিলাম, যেটা আসলে দিন শেষে আমাকে অনেক হেল্প করেছে, এবং অন্যদেরকেও নিশ্চয়ই এটা হেল্প করবে। ফিরোজ ভাই একজন ছিলেন অনেক সিনিয়র লোক,
তারপরে আর কিছু জুনিয়র ছিল। এরাও খুব মানে আমরা খুব অ্যাক্টিভ থাকতাম আর কি ওই গ্রুপটাতে, আমাদের গ্রুপটাতে। তো এভাবে করার পরে আমি আহ, এবং প্রথম ক্লাসে ফয়েজ ভাই জিজ্ঞেস করছিলেন যে আপনাদের আসলে টার্গেট কি, কে কবে পরীক্ষা দিতে চান বা কি বৃত্তান্ত। আমরা যখন ব্রিফ দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে আমি আসলে জুলাই আগস্টে পরীক্ষা দিয়ে দেবো ইনশাল্লাহ, এই ছিল আমার টার্গেট। তো আরো অনেকে এরকম তখনও এরকম কমিট করেছিল। কারণ এমনি দেখেছি যে অনেকেই ক্লাস করার পরে অনেকে আসলে লাস্টের দিকে গিয়ে পড়ে আসলে পরীক্ষা অনেকে দেন, এরকম একটা শুনতেছিলাম যে এরকম অনেকে ইন্টারেস্ট হারাই ফেলো, অথবা যেহেতু এটা অনেক কিছুটা টাফ হয়ে যায় আর কি অনেকের জন্য, চাকরি প্লাস পড়াশোনা, যেহেতু অনেকদিন পড়াশোনা থেকে ডিটাচ থাকে। তো এই কারণে আমার টার্গেট ছিল যে আসলে এটা এই মোমেন্টাম ধরে রেখে পরীক্ষা দিয়ে দেবো আর কি, যা ইচ্ছা তা হোক, এরকম জিনিসটা ছিল আর কি। তো ওইটা ধরে আমি আসলে জুন মাসে যখন আমাদের ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে হয়ে যাচ্ছিল, আমি তখন অ্যাপ্লিকেশন সাবমিট করি। এবং আলহামদুলিল্লাহ আমারটা ভয় পাচ্ছিলাম যে অডিট টডিট পরে কিনা, পরে নাই। সাবমিশনের সাথে সাথেই চলে আসলো যে এরকম। তারপরে আমি এক্সাম ডেট নিলাম, এবং আমি কতগুলো এরকম রোড টু পিএমপির ভিডিও দেখেছি আহ, 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 ফয়েজ ভাইদের থ্রিপির ইউটিউব চ্যানেলে। ওখানে আমি দেখেছিলাম যে রিভিউ, যে কোন সেন্টার ভালো, বা ফয়েজ ভাই নিজে বলেছিলেন যে এরকম কোন সেন্টার করা যেতে পারে পরীক্ষাতে। আমি তো সবগুলো মিলে ডিসিশন নিলাম যে আমি আসলে এই বনানীর পাই ইন্টারন্যাশনালে পরীক্ষা দেবো, এরকম ছিল আমার তখন সিলেক্ট করে ফেলি। তারপরে আমি আসলে একটা মক দেই। তো ফয়েজ ভাই একটা সাজেশন ছিল যে আপনি ওইগুলা দুইবার রিডিং করে তারপরে আসলে মক দিয়ে নিজেকে যাচাই করা। তো আমি দুইবার পড়ার পরে আমি প্রথম পরীক্ষা দিই 4 ঘন্টা। এটা খুবই স্ট্রেসফুল ছিল আসলে পরীক্ষাটা। মানে 4 ঘন্টা পরীক্ষা দেওয়া, এই লেখাপড়া শেষ করেছি 98-এ, এখন 2024 সালে সেটা 4 ঘন্টা পরীক্ষা দেয়, এটা সো টাফ। আমি প্রথম পরীক্ষা রাতে দেওয়ার চেষ্টা করেছিলাম। রাত বোধহয় 9টা থেকে শুরু করে 1টা পর্যন্ত দেবে এরকম টার্গেট। পরে 12টা পরে দিয়ে ঘুম চলে আসে, মানে আমি কোনোভাবে এই করতে পারতেছিলাম না। তারপরে অবশ্য পরবর্তীতে আমি সবগুলো পরীক্ষা সকালে দিয়েছি। তো প্রথম পরীক্ষা পেয়েছিলাম 59। তো এটা আসলে খুব ভালো মার্কস না। মানে এমনিতে তো আমাদের যে সিমুলেটর আছে সেখানে হলো আছে হচ্ছে যে 70% হলো পাস। তো ওই কারণে আমি পরে মনে হলো যে কি কি করা যাচ্ছে, তো তখন আমি আবার কোশ্চেন সলভ শুরু করলাম। এবং এই পিএমসিবিডি.net যে সিমুলেটর, এখানে আসলে আমি প্রচুর 1 ঘন্টার পরীক্ষা অনেক দিয়েছি জাস্ট আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো তারপরে আমাদের জুলাই মাসে গিয়া শেষ হলো, আমাদের 35 পিডিউ শেষ হলো। আর লাস্টে যে আমি টোটাল 7টা 2:30 মিনিটস পরীক্ষা দিয়েছি। 26শে আগস্ট আমার লাস্ট পরীক্ষা দিয়েছি, ওইটাতে 79% পেয়েছি মার্কস। তো তখন আমার মনে হলো যে আমি যেহেতু অলরেডি ডেট নিয়ে নিয়েছি সেপ্টেম্বরে, তো এন্ড অফ আগস্টে যখন 79% পেয়েছি, তখন একটা কনফিডেন্স পেয়েছি যে এখন হয়তো মানে রেডি ফর পিএমপি আর কি, হতে পারে পরীক্ষা দেওয়ার জন্য। তো 2 সেপ্টেম্বর আমি আসলে পরীক্ষা দিলাম বনানী পাইতে, এবং আলহামদুলিল্লাহ মানে হলো আর কিছু করে গেছে। এটা হলো জার্নি আমার 133 দিনের। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি আসলে কি পড়েছি। মানে সাধারণত আমি এই প্রিপারেশন গুলো দেখেছি যে এই ধরনের কথাবার্তায় বলে আর কি। তো আমি ওদের মধ্যে করার চেষ্টা করেছি যে এই জার্নিতে আমি আসলে কি কি পড়েছি, মানে আমার ম্যাটেরিয়ালস কি ছিল। এর মধ্যে প্রথম ম্যাটেরিয়ালস হলো যে ফয়েজ ভাইয়ের এই যে ক্লাসরুম ছিল আমাদের অনলাইন ক্লাস, এটা। তো এটা অনেক হেল্প করেছে। তার সাথে হলো এই এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা ছিল আমাদের 3.2, এটা, এবং অ্যাজাল প্র্যাকটিস গাইড, আর রিতার বইটা, এই 3টা বই আসলে আমি 3বার করে পড়েছি। মানে A to Z মোটামুটি 3বার পড়েছি। আর PM Box 6টা আসলে খুব ডিটেল পড়ি নাই, এই প্রসেসটাতে আমার একটু ঝামেলা ছিল, তখন আমি আসলে প্রসেসটা ওখানে ট্রিক্স এন্ড অনেক কিছু আছে যে ট্রিকি, ওগুলো পড়ি নাই, কিন্তু আমি এই প্রসেসটা আর ইলাবোরেটলি ওখানে বলা আছে, সো ওগুলো আমি একটু পড়েছি PM Box 6-এ। টোটাল বই না হয়তো, মানে সব মিলে পেজ কাউন্ট করলে হয়তো 25% পেজ আমি পড়েছি ওখানে। আর এক্সাম সিমুলেটর যেটা ছিল 3P, এটা আসলে আমাকে অনেক হেল্প করেছে। এর বাইরে আমি মাঝে মধ্যে আসলে গুগলে অনেক সার্চ দিয়ে অনেক কিছু দেখেছি, যেটা অনেক সময় কুইকলি বোঝার দরকার, একটা লাইন একটা শব্দ, ওইটা হয়তো পড়ার চেষ্টা করেছিলাম। তো মেন বই আসলে 3টাই, এই এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা 3P থেকে দিয়েছে আমাকে, তারপর এজাইল প্র্যাকটিস গাইড, আর একটা সফট কপি ছিল আমার। এই দুটো ছিল হার্ড কপি, এক্সাম কন্টেন্ট আউটলাইন, এজাইল প্র্যাকটিস। এটা মোটামুটি দাগ দিয়ে অনেক খুব কালারফুল করে ফেলছিলাম, সব পূর্ণ রঙিন টাইপের।
আর এই পিএমপি যেটা রিতার বইটা আসলে পিডিএফ ফাইল ছিল, ওইটা আমি আসলে পড়েছি ডিটেল। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এক্সাম্পল আউটলাইনটা অনেকটা পিপিটি স্লাইড টাইপের, মানে বুলেট পয়েন্ট টাইপের। হাউএভার রিতার বইটা অনেক ডেসক্রিপশন, বাংলা বই আমরা যেভাবে পড়ে অভ্যস্ত, একটু গাইড বই টাইপের। সো ফয়েজ ভাই যেটা বললো পাঞ্জেরি গাইড, সো ওইটা অনেক হেল্প করানোর সময় বুঝতে সুবিধা হয় আর কি, যেহেতু আমরা আসলে একটু ইলাবোরেটলি পড়ে অভ্যস্ত। তো সেটা আবার অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা আসলে একটু মানে পাতলা বই, কিন্তু এটা আমার কাছে টাফ মনে হয়েছে, যেহেতু এই কনসেপ্টের সাথে আমরা অপরিচিত। তো এটা আরেকজন আমাকে বলেছিল এটা আসলে পড়তে হয় লাইন বাই লাইন এবং বিটুইন দ্য লাইন। সো দুই লাইনের মাঝখানে কিছু না থাকলে এটাও পড়তে হয়, মানে এটা ওইটা উনি কথা এমন ভাবে বলেছিল, আমার কাছে এটা লেগেছে মনে আসলে তাই। কারণ এখান থেকে এমন কোশ্চেন আসে যে এটা আসলে বোঝা যায় না এটা কোশ্চেন হতে পারে। সে কারণে এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ প্র্যাকটিস গাইড এটা পড়া। এগুলো পড়েছিলাম। তারপরে আমার যে এক্সামে 7টা এক্সাম দিয়েছি, যেটা ফুল মক, যেটা 230 মিনিটস, তো প্রথমটা 59% পেয়েছিলাম। এটা ফেল করছি, ভালোভাবে ফেল আর কি। তো লাল দিয়েছি, সে কারণে পরের দুইটা আমি 69 68 ক্লোজ টু 70, যেহেতু এটা ইউলো লাইট। আর বাকি চারটা আসলে পাশ করে গেছি আর কি, 74 76 79, এবং লাস্টেরটা 78, এরকম ছিল আমার পরীক্ষা। তো এই পরীক্ষাগুলো আসলে খুব টাফ মনে হয়েছে মানে আমার কাছে, এই সিমুলেটরের পরীক্ষাগুলা মানে স্পেশালি টাইম প্রেশারটা এখানে অনেক অনেক বড় ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে। যে স্পেশালি যারা একটু অনেক দিন লেখাপড়া থেকে পিছিয়ে আছে, এবং এই পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা মানে সাইকোলজিক্যাল যে ব্যাপার, মেন্টাল প্রিপারেশন, এটা খুব খুব মানে এই জন্য প্র্যাকটিস করাটা খুব জরুরি আর কি। অনেকে আমাদের গ্রুপে অনেকে এটা আমাকে বলেছে যে আসলে পরীক্ষা দেওয়া দেবো না বই পড়বো এরকম কিছু। আসলে পরীক্ষা দেওয়াটা আসলে ওই টাইম প্রেশারটা অ্যাবজর্ব করার জন্য হলো পরীক্ষা দেওয়া খুব জরুরি, স্পেশালি 4 ঘন্টা পরীক্ষা। এবং এটা ফয়েজ ভাই অনেকবারই বলেছে, আমাদের ক্লাসও বলেছে যে আসলে পরীক্ষা দিলে 4 ঘন্টা পরীক্ষা মিনিমাম 3টা বা 4টা দেওয়া উচিত। তাইলে আসলে একটা ধারণা হবে যে আমি মেন পরীক্ষায় অন্তত নলেজ যাই থাকুক, মানে টাইম প্রেশারটা অ্যাবজর্ব করতে চাইলে এই পরীক্ষার কোনো আসলে বিকল্প নেই। কারণ ওখানে 180টা কোশ্চেন 230 মিনিটে দেওয়াটা আসলে আসলে খুব টাফ, 1.2 মিনিটস পার কোশ্চেন। তো এই কারণে এটা একটা বড় ব্যাপার। তো আমি এটা আসলে মানে আমারও তাই মনে হয়েছে যে পরীক্ষা আমি যখন প্রথম দিকে, তো আমার আমি নিজে হাঁপিয়ে উঠতাম, এরকম মনে হতো যে আসলে আমি বোধহয় শেষ করতে পারবো না 4 ঘন্টা, এরকম অনেকবার মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি মানে কোপ আপ করতে পারছি যে 4 ঘন্টা পরীক্ষা আসলে দেওয়া সম্ভব। এক্সাম ডে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমি বনানী পাইতে দিয়েছিলাম এটা। তো ওরা সাধারণত যেটা করে মানে এই এই সেন্টারটা আসলে খুব ভালো। যদি আমি অন্য সেন্টার সম্পর্কে খুব ধারণা নাই আমার, কিন্তু আমি ওই ভিডিওতে দেখেছি যারা অন্য সেন্টারে পড়েছে তাদের কিছু সমস্যা হয়েছিল এরকম কিছু। কিন্তু এই সেন্টারটা আমার কাছে খুবই নিট এন্ড ক্লিন, কাম এন্ড কোয়াইট মনে হয়েছে। এক পরীক্ষা যেখানে সিটিং, ওইটা খুব চমৎকার। ওদের লকার্স থাকে, ব্যাগ ট্যাগ খুব ভালো, সোফা টোফা, মানে মানে খুবই ভালো এনভায়রনমেন্ট আর কি। সো দেখার পরে মনটা ভালো লাগছে যে আসলে এখানে পরীক্ষা দেওয়া যায়। এবং যখন পরীক্ষা যে রুমটাতে বসায়, এবং ওই রুমটাও খুবই সাউন্ড প্রুফ, একেবারে কোনো বাইরের কোনো শব্দ যাওয়ার সুযোগই নেই। হয়তো 2 3 জন পরীক্ষা দেয় ওখানে, পিএমপি হয়তো কেউ ছিল না, কিন্তু অন্যান্য পরীক্ষা হয়তো। তো একই রুমের ভিতরে 6টা ডেস্ক ছিল, এবং যিনি একজন ইনভিজিলেটর থাকেন উনি অবশ্য পাশের রুমটাতে থাকেন। এবং হাত তুলতে হাত সবগুলোর উপরে সিসিটিভি লাগানো থাকে। সো কারো কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে হাত তুলতে বলে, তো ওইভাবে জিনিসটা আর কি। আমার কাছে খুব এনভায়রনমেন্ট খুব চমৎকার মনে হয়েছে ফাই এডুকেশন ইন্টারন্যাশনাল যে বনানী সেন্টারটা স্পেশালি। এবং ওই 60 মিনিটের পর ব্রেকে এসে আবার ওই যে বসার জায়গাটা ওইখানে খাওয়া টাওয়া যায়, লকার খুলে জিনিসপত্র নেওয়া যাচ্ছে এরকম আর কি, সবকিছু এই জিনিসটা। ওরা যদিও বলে 2টা আইডি নিয়ে দেওয়ার জন্য, মানে পরে আমি জিজ্ঞেস করছিলাম 2টা কেন নিতে বলেন, বলে যে আসলে অনেক সময় একটা নিয়ে আসে দেখা গেলো ডেট থাকে না, অনেকে নাকি এরকম হয়েছে। তো সে কারণে পাসপোর্ট এবং এনআইডি দুইটার কথাই বলে যে অন্তত কোনটা কোনটা ডেট থাকবে, মানে ডেট ভ্যালিডিটি থাকলে একটা হলে আসলে হয়। তো আমি 2টা নিয়েছিলাম, আমি পাসপোর্টটা মেনলি ওখানে শো করেছি, এবং ওইটাই কাজ হয়েছে। ন্যাশনাল আইডি কার্ড দেখানোর দরকার হয় না। আর আমার পরীক্ষাটা ছিল 10টায়। তো যেহেতু আমার মানে বনানী আমার বাসা বসুন্ধরা বাসিক, আসলে যেতে লাগে হার্ডলি 20 থেকে 25 মিনিট। আমার টার্গেট ছিল যে আমি ওখানে 9টার মধ্যে পৌঁছে যাব, যাতে অনেক সময় রাস্তাঘাট জাম টাম থাকলে যদি ওর্স্ট কেস সিনারিও চিন্তা করে, তো আমি
আসলে 9টার আগেই পৌঁছে গেছি। তারপরে ওটা তখনও জাস্ট কেউ আসে না এমন অবস্থা, ঝাড়ুটারে দিচ্ছে এরকম আর কি। তো আমি কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম বাইরে, পরে ওই ঝাড়ুটারে দেওয়ার পরে ভিতরে গিয়ে বসলাম আরাম করে। তারপর চুপচাপ ওখানে আর কোনো পড়াশোনা করি নাই সত্যিকার অর্থে। যে আমি পড়াশোনা আগের রাত থেকে বন্ধ, যে পড়াশোনা যা করে করছি তো এখন একটু জাস্ট ব্রেন ঠান্ডা হোক আর কি। আগের রাত থেকে পড়াশোনা বন্ধ, এবং সকালে কিছু পড়াশোনা করেন ওখানে। তারপরে 10টা ঠিক 10 মিনিট আগেই ওই যিনি থাকেন ওখানে একজন ইনভিজিলেটর উনি আসলেন, যে আপনি আইডি দেখলো, দেখার পর তাহলে আপনি এখন রেডি কিনা, তাহলে বসে যান পরীক্ষা দিতে। 10টার সময় আসলে পরীক্ষা বসে গেছে। এবং পরীক্ষা নেওয়ার সময় ওখানে আসলে ওই রুমটাতে শুধুমাত্র পাসপোর্ট নিতে দেয়, ইভেন কলম ক্যালকুলেটর এগুলো কোনো কিছু অ্যালাউড না। তো ওগুলো লকারে লকটা থাকে। গেছে। আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স এরকম, মানে প্রথম 60টা কোশ্চেন আসলে আমার অনেক সময় লেগে গেছিল, অন্যদের আমি আরো কম লাগে মনে হয়। আমার প্রথমটা 60টায় মানে 90 মিনিট লেগে গেছে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এবং ওই ইনভিজিলেটর পরে আমাকে বলছে আপনার তো 1.5 ঘন্টা কিন্তু একটা চলে গেলে একটু বেশি সময় লাগছে আপনার। তো এবং আমি পর 10 মিনিট রেখে বাড়ি গিয়ে একটু পানি খেজুর টেজুর গুলো খেলাম। তারপরে দ্বিতীয় 60 কোশ্চেন যেটা ওইটাও 90 মিনিট লেগে গেছে। তার মানে আমার পরে যখন সেকেন্ড ব্রেক থেকে আসি আমাকে উনি বলতেছিলেন যে আপনার কিন্তু 50 মিনিট আছে, 60টা কোশ্চেন দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি আসলে পরে 50 মিনিটের পরে 60টা দিতে পারছি, মানে ওই প্রেশারটা নিতে পারছি পরে আর কি। তো প্রথম দিকে একটু ওই বর্ণনা একটু হয়তো রিল্যাক্সে পড়ছি মনে হয়, পড়ে আবার অপশন গুলা দেখা এই সবগুলো মিলে ওই 1.5 মিনিট করে লেগে গেছে। কিন্তু পরের 50-60টা আবার আমি 50 মিনিটে শেষ করে ফেলছি। তো 180টা কোশ্চেন ইনশাল্লাহ আমি অ্যান্সার করতে পারছিলাম আর কি, এবং 2টা ব্রেকও আমি নিয়েছিলাম পরীক্ষাতে। তো পরীক্ষার পরে উনি ওখানে একটা মেসেজ আসে যে 48 আওয়ার্স এর ভিতরে রেজাল্ট চলে আসবে। তো আমি জাস্ট উনি আমাকে বলে দিল যে হয়তো অনেক সময় একদিনেও চলে আসে। তো আমি ওই দেখতেছিলাম যে রেজাল্ট আসে কিনা, কিছুক্ষণ পর পরই মেল চেক করি রাতে, কিন্তু আসতেছিল না। তো পরে আমি যখন ফজর নামাজ পড়ার পরে আমি জাস্ট 5টার দিকে মনে হয় তখন ভোরে আমি জাস্ট আবার মোবাইলে মেল চেক করলাম, তখন দিয়ে মেল আসলো যে কংগ্রেচুলেশন। পরে মোবাইলে আবার ঢুকলাম ডিটেলটা দেখার জন্য, তখন দেখি দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোভাবে পাশ করেছি। মানে 3টা ডোমেইনের ভিতরে আমার 2টাতে ছিল অ্যাবাভ টার্গেট আর একটাতে টার্গেট, আর সবই গ্রিন, এইগুলো ছিল না। তো আলহামদুলিল্লাহ পরে যাওয়ার পরে মেসেজটা আমি ফয়েজ ভাইকে সার্টিফিকেট ডাউনলোড করলাম, করে পাঠালাম গ্রুপে আর কি। এই হলো আমার পরীক্ষা দিনের এক্সপিরিয়েন্স। এখানে এরপর আমি জাস্ট, জি প্রশ্ন করা যাবে একটু? জি শিওর বলেন প্লিজ। এই যে আপনি যে পরীক্ষা দিলেন এই যে 90 মিনিটস ইয়া, তো এর ভিতরে কোনো কি কোশ্চেন কি এরকম আছে যে ঠিক আছে একটু বেশি সময় লেগেছে কোনো স্কিপ করে গেছেন এরকম কোনো কিছু আছে না? জাস্ট ইউ হ্যাভ জি ট্রাইড অল দোজ জি কোশ্চেনস? জি আমার আমার টার্গেটে ছিল এরকম যে আমি আসলে চাইছিলাম বেশি করে অঙ্ক আসুক, কারণ আমি তো ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ার, তো আমার কাছে মনে হলো অঙ্ক হলে সব, অঙ্ক হলে মানে কনফার্ম এটা পারবো। তো খুব বেশি অঙ্ক আসে নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছিল যে ওই যে ম্যাচিং যেগুলা থাকে এগুলো একটা সময় বেশি লাগে, মানে 5টা থাকে, পাঁচ 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 10, 5-এর সাথে 5 মিলাইতে হয়। তো আমি ওই সিমুলেটরে যখন পড়ি তখনও তাই করেছি, যে আসলে ম্যাচিং গুলো অনেক সময় অনেকগুলো ডেফিনেশন দেওয়া থাকে, তো এটার সাথে মিলানো এটা মিলে এরকম করতে হয়। তো এটা দেখা যাচ্ছে যে অনেক সময় 2-3 মিনিট লেগে যায়। তো আমি পরীক্ষাতে বোধহয় এরকম 4টা ম্যাচিং ছিল, আমি 4টাই আসলে ওই ওই যে মার্ক করে রাখা যায়, তো আমি শেষে দিব এই ম্যাচিংটা। তো ওটা রেখে দিছি। তারপরে ওই রিভিউ করে যখন শেষে আমি ক্লোজ করে দিব না 60টা কোশ্চেনে, তখন আসলে লাস্টে এই ম্যাচিং কোশ্চেনটা দিয়েছি আর কি। ধন্যবাদ ভাই। এটা, থ্যাংক ইউ। তো এই হলো অবস্থা। আর এখানে আমার কয়েকটা টিপস এর কথা বলছি, যেটা মাই 2 সেন্ট, মানে আমি আসলে খুব এক্সপার্ট না এই লাইনে। এখন ফয়েজ ভাই যেহেতু এখানে আছেন, ওদের কাছ থেকে যেগুলো শেখা বা বিভিন্ন ভিডিওতে যেগুলো শেখা, মানে প্রথম ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে খুবই খুবই একটা ডেট টার্গেট করে খুব ফোকাস থাকা আর কি। মানে আমরা যেহেতু সবাই চাকরি করি, তো মানে এই প্যারালালি পিএমপি এক্সাম প্রিপারেশন এটা আসলে সো টাফ এরকম। তো সেক্ষেত্রে যে ফোকাস কেউ যদি না থাকে যে ঠিক আছে আমি করব করব না এরকম জিনিস যদি থাকে, যে অনেকেই দেখা যায় 6 মাস 9 মাস 1 বছর চলে যাচ্ছে, কিন্তু ওই ইয়ার পরীক্ষা দেওয়ার আর সে প্রিপারেশন নিতে পারছে না। আমারও পরিচিত অনেক এরকম হয়েছে। তো এই কারণে আমার কাছে এটা মনে হচ্ছে যে প্রথম যেটা আমার রিকোয়েস্ট থাকবে বা টিপস যেটা থাকবে সেটা হলো যে খুব ফোকাসে থাকতে হবে, যে হ্যাঁ আমি এই কাজটা করতে চাই, এবং লিটারালি তাকে আসলে এবং রিলিজিয়াসলি সেটা হয়তো মেনটেন করতে হবে। 2 নম্বর যেটা, এটা আসলে স্টাডি স্টাডি আমি 3বার লিখছি, কারণ এটা ছাড়া আসলে কোনো গতি নেই, এটা কোনো শর্টকাট নাই সত্যি কথা বলতে।
কারণ হচ্ছে আমরা আমাদের নলেজে অভিজ্ঞতায়, বা অনেকে হয়তো প্রজেক্ট ম্যানেজার হিসাবেই হয়তো তার কেরিয়ার চালাচ্ছে, হয়তো 20 বছরও প্রজেক্ট ম্যানেজার আছে, কিন্তু বা আমাদের যে নলেজ হয়েছে, ট্রেনিং হয়েছে বা কাজ করতে গিয়ে তো প্রচুর, আমি আমার পার্সোনালি যেরকম আমি হয়তো প্ল্যানিং এ কাজ করেছি আমার লাইফ, মানে 25 বছর আমি প্ল্যানিং এ কাজ করেছি, এবং আমি হয়তো মোস্টলি স্পন্সর ছিলাম প্রজেক্টে, প্রজেক্ট ম্যানেজার ছিলাম না প্রথম দিকে, ছিলাম যখন ছোট ছিলাম। কিন্তু 5-7 বছর পরে যখন আমি ম্যানেজার বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছে, তখন আসলে আমি তো স্পন্সর। তো আমার যেটা দেখেছি আসলে আমরা যে চিন্তা করেছি টেলিকমে, মোস্টলি যেটা আমি গ্রামীণ বাংলা লিঙ্কে যখন ছিলাম, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ওখানে কিন্তু নাইসলি করা হয়। ওখানে প্রচুর পিএমপিও থাকে, আমাদের যারা ইমপ্লিমেন্টেশন টিম প্রচুর পিএমপি আছে, প্রজেক্ট ম্যানেজার অফিস আছে বাংলা লিঙ্ক। তো ওখানে আসলে আমরা যেভাবে চিন্তা করি, মানে নন পিএমপিরা, আর পিএমপি কিন্তু এক্সামটা আসলে পিএমআই যেভাবে চিন্তা করেছে ওভাবে আসলে চিন্তা করতে হয়। মানে আমার কাছে সেটা ভালো লাগলো না মন্দ লাগলো এটা কোনো ব্যাপার না আসলে, এটা রাইট ও রং কোনো ব্যাপার না। কিন্তু আমরা অনেক সময় যেটা করি, ওই যে কোশ্চেন আনসারও তাই কিন্তু করি, যে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, আসলে আমাকে মনে হয় সে কিচ্ছু যায় আসে না, কিন্তু পিএমআই যেভাবে চিন্তা করছে সেটার সাথে আমাকে অ্যালাইন করতে হবে, এটা হলো একটা বড় ব্যাপার আর কি। সে কারণে আসলে এখানে ওই পিএমআই এর যে বইগুলা, এক্সাম প্যাটার্ন বলি অথবা এজাইল প্র্যাকটিস গাইড অথবা পিএম বক, ওগুলা না পড়লে ওই কনসেপ্ট, মানে পিএমআইজম আসলে ভিতরে গড়ে ওঠে না কিন্তু। মানে আমরা অনেকে দেখেছি যে অনেক সময় কোশ্চেন আনসার কিন্তু সঠিক হয়ে যাচ্ছে গ্রুপে বা আমাদের ইন্টারনাল গ্রুপে দেখেছি, এটা আন্দাজে দিলেও সঠিক হয়ে যায়। কিন্তু পিএমআই এর মতো চিন্তা না করলে এটা আসলে, মানে এটা একটা বিরাট ব্যাপার আর কি। তো সে কারণে আসলে পড়ালেখাটা খুব জরুরি, এবং ডেইলি অন্তত একটা রুটিন করে, মানে যত সময় হোক একটা সময় 2-3 ঘন্টা অন্তত পড়া উচিত আর কি এখানে, যে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে রেগুলার। এবং যারা নিশ্চয়ই এই যে ফলো আপ সেশন আছে অথবা ক্লাস যারা রেগুলার করছে, অনলাইন অথবা অফলাইন, ওখানে যে কোর্স মেটেরিয়াল গুলা ফয়েজ ভাই যেভাবে পড়াচ্ছে, বা যে ডেইলি যে কোর্সটুকু থাকে, ওইটা পড়ে পড়া থাকলে আসলে এটা হয়তো খুব ইজিলি ওভারকাম করা সম্ভব। আচ্ছা, এখানে ওই যে 230 মিনিটের কোশ্চেনের কথা আমি আগে বলেছি, এখনো বলছি, যে ওই টাইম প্রেশার অ্যাবজর্ব করতে চাইলে 230 মিনিটের কোনো বিকল্প নাই। আমি যেরকম 60 মিনিটের কোশ্চেন অনার্স সলভ করছি, মানে হাসতে পারেন আপনারা, আমার এই যে সিপির যে ওয়েবসাইটে সিমুলেটরে যে 2700 কোশ্চেন, আমার মনে হয় আমি সবগুলো সলভ করছি। কারণ আমি 7টা তো 180টা করেছি, এবং 1 ঘন্টার কোশ্চেন মনে হয় আমি করেছি কত, 30টার বেশি, হতো 35টা বা 34টা বোধহয় আমি করেছি 1 ঘন্টা। তার মানে সব মিলে আমার সব কোশ্চেন সলভ করা হয়ে গেছে। আমি শেষের দিকে কিছু আমি হয়েছে রিপিটেশন আসতো, প্রতি পরীক্ষায় 5-7টা কোশ্চেন রিপিট হয়ে যেত, যেটা আগেও দিয়েছি এখনো আসছে, মানে এরকম হয়ে যাচ্ছিল। তো এই কারণে আসলে আমি মেনলি টাইম প্রেসার একবার করার জন্য 230 মিনিটের পরীক্ষা দিয়েছি, এবং ওই এমনি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ওই 60 মিনিট বা 120 মিনিট এই কোশ্চেন গুলো আমি এখানে দিয়েছি আর কি। মানে আমার ওই pmcbd.net ঢুকলে দেখা যায় আমার 5 পাতা হয়ে গেছে, মানে টোটাল বোধহয় 50টা পরীক্ষা হয়েছে এরকম আর কি, বা 45-46 5 পাতা লাগে আমার, এক পাতা 10টা করে কোশ্চেন থাকে পরীক্ষার, হিস্ট্রি থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি, এটা আমার খুব ও, ও, কাজে লেগেছে, যেটা হচ্ছে যে ওই যে যে কোশ্চেনটা দেওয়া থাকে, কোশ্চেনের বর্ণনা, সিচুয়েশন এবং আনসার অপশনস, এটা অনেক সময় হয় কি যে আমরা ওই চিন্তা করি আচ্ছা ইফ নট বাট অনেক কিছু অ্যাজাম্পশন করতে, এরকম না হলে কি হতে না হতে, আসলে ওগুলা চিন্তা করলে লস্ট, ইউ উইল বি লস্ট। সো ওইখানে যে সিচুয়েশনটা বর্ণনা করা আছে, ওইখানে যে আনসার অপশন আছে, এর ভিতরে থেকে চিন্তা করতে পারলে এটা সবচেয়ে ভালো। তো এটা করতে পারলে, আমি প্রথম দিকে আমি ওর অন্যান্য চিন্তা করতাম যে এটা এটা এরকম কেন, এই কোন এরকম হতে পারতো কিনা, ওইটা চিন্তা করলে দেখা যাচ্ছে আমি ওটার রাইট অ্যান্সার হতে হতো না আর কি। পরে ওই এই স্ট্র্যাটেজি ফলো করলাম, যে এখানে যা লেখা আছে এর বাইরে কিছু নাই, সো এই এক প্যারা এবং এই 4টা অপশন, সো আমি ওইভাবে চিন্তা করার পরে দেখা গেছে যে ওইটা আমার মোর অ্যাকুরেট হয়ে গেছে আর কি। আর 6 নাম্বারটা অলরেডি আমি বলেছি, যেটা আসলে এই পিএমআই ওয়েতে আমাকে চিন্তা করতে হবে, আমার নলেজ আমার এক্সপিরিয়েন্স কি বলতেছে না বলতেছে, ডোন্ট কেয়ার আসলে। আমাকে চিন্তা, ইউ নিড টু থিঙ্ক হাউ পিএমআই ওয়ান্টস ইউ টু থিঙ্ক, সো দিস ইজ দ্য মেসেজ আর। সো পিএমআই এর মতো চিন্তা করা শিখতে হবে আর কি, তাইলে আসলে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দেওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে সবগুলো পরীক্ষা এবং 3P এর সিমুলেটর এটা আছে, খুবই ট্রিকি, মানে কোশ্চেনের ভিতরে নট, অ্যাকসেপ্ট, এট ফার্স্ট, লিস্ট লাইকলি, এগুলো আসলে প্রচুর থাকে, এবং এটা খুব মিসলিডিং হয়। মানে দেখা যাচ্ছে এই শব্দটি চোখে পড়ে না, মনে হচ্ছে যে 4টার মধ্যে 3টেই কারেক্ট, কোনটা বেশি কারেক্ট হবে সেটা চিন্তা করতে, অথচ চাইছে কিন্তু কোনটা কারেক্ট না। সো এইটা আসলে খুবই ট্রিকি, এবং এটা মনে হয় মানে
সবাই কোশ্চেনটা পড়ার অভ্যাসটা ওই প্র্যাকটিস করলে এই এই অভ্যাসটা মনে হয় তৈরি হয়ে যাবে আর কি, যে এখানে নট আছে কিনা। নট তো বড় করে পিএমসিবি ইয়াতে নটটা একটু বড় করে লেখা থাকে, কিন্তু মেইন পরীক্ষা কিন্তু নট বড় করে লেখা থাকে না, মানে ক্যাপিটাল দেওয়া লেখা থাকে না, নর্মাল ফন্টই লেখা থাকে। অ্যাকসেপ্ট এরকম ভাবে লেখা থাকে, এট ফার্স্ট অথবা লিস্ট লাইকলি এই শব্দগুলা ওইটা একটু সার্চ করতে হবে মানে সিচুয়েশনে। এটা থাকলে তখন আপনার জন্য অনেক সময় ইজি হয়ে যায় যে কোনটা বাদ দেওয়া যায় কোনটা বাদ দিব না, এরকম জিনিস আছে। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো রেডিও বাটন কোশ্চেন, মানে চারটার মধ্যে দুইটাই কারেক্ট আসলে, মানে পিএমপি পরীক্ষা কিন্তু কারেক্ট অ্যান্সার বের করতে বলে না, বলা হয় বেস্ট অ্যান্সার। সো আপনার কাছে মনে হচ্ছে এটাও তো কারেক্ট, হ্যাঁ এটাও এ বি সি তিনটেই কারেক্ট, তিনটার মধ্যে কোনটা বেস্ট, এটা আসলে অ্যান্সারটা দিতে হয় আর। তো এটা আসলে ওই যে প্র্যাকটিস করতে করতে ওই বেস্ট অ্যান্সার বের করার সুযোগ চলে আসে, অথবা এরকম যারা এক্সপার্ট থাকে ফয়েজ ভাই বা এদের সাথে আলাপ করলে অনেক সময় ক্রিটিক্যাল কোশ্চেনের বেস্ট অ্যান্সার বের করা সম্ভব হয় আর কি, এই ব্যাপার। লাস্ট নট দ্য লিস্ট হলো যে মানে অনেক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইন্ডিভিজুয়াল অনেক মেন্টরের সাথে পরিচয় আছে, বন্ধু বান্ধব আছে, মানে ডোন্ট হেজিটেট টু আস্ক কোশ্চেন। কারণ এখানে আসলে আমার মনে হচ্ছে এরকম এইটাই খুব ডেঞ্জারাস। সো জিজ্ঞেস করে আমার মনে হয় কিচ্ছু যে আসে না, তো সো জিজ্ঞেস করে আসে কারেক্ট আনসারটা বের করেছে, ডোন্ট এজুম আস্ক, মানে এটা একটা ম্যানেজমেন্টের বিরাট কোশ্চেন আছে। মানে ডোন্ট এজুম কমা আস্ক, মানে এজুম করা আসলে দরকার নাই, তুমি জিজ্ঞেস করো, তাহলে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা মানে আমার লাস্ট স্লাইড কিনা। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই ফয়েজ ভাই, অনেক কষ্ট করছে আমরা রাতের বেলা, অনেক 10টার সময় ঘুম চলে আসতো, অনেক সময় 10টা পার হয়ে যেত এই আমাদের ক্লাসের সময়। তারপরে স্পেশাল থ্যাঙ্কস রুহুল ভাইকে অবশ্যই, উনি আমাকে সমস্ত কোর্স মেটেরিয়াল প্রথম দিন দিয়ে দিয়েছিল, এবং ওই টিপসটা দিয়েছিল সমস্ত ভিডিও দেড় দেড় গুণ দুই গুণ স্পিড দাও, আপনি দেখে হচ্ছিলাম এই সিপির ওয়েবসাইট। আমার খুব ফেভারিট আমার ভার্চুয়াল PMP35 গ্রুপ, স্পেশালি যে তমল ভাই আছে এখানে, ফেড আরো যারা আছেন আমাদের সিনিয়র জুনিয়র অনেকেই আছে বোধহয় আজকে এখানে, তাদের সাথে প্রচুর আমরা কথাবার্তা বলেছি, ওয়ান টু ওয়ান হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ এরকম অনেক আমরা ইন্টারাকশন করেছি আর কি, যেটা দিন শেষে সবারই উপকার হয়েছে আর কি। অনেক সময় আমি প্রচুর কোশ্চেন করতাম, এখানে অনেক কোশ্চেন যখন আমি সলভ করেছি তখন এই PMP35 গ্রুপে আমি কপি করে পাঠাই দিতাম, দেখি কে কে অ্যান্সার দেয় না দেয়। তো অনেকে এখানে পার্টিসিপেট করতো এবং অ্যান্সার দিত, অনেক সময় ভুল হয়েছে অনেক সময় শুদ্ধ হয়েছে, দিন শেষে ওইটা নিয়ে অনেক কোশ্চেন অ্যান্সার আসতো, এটা খুব ভালো হয়েছে আমাদের সবার জন্যই। তারপরে এই যে এখানে একটা প্রেস্টিজিয়াস গ্রুপ আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা ফয়েজ ভাইয়ের ক্রিয়েট করে, মানে সমস্ত অ্যালামনার এখানে আছে, এখানে প্রচুর কোশ্চেন অ্যান্সার, বড় ভাই ছোট ভাইদের এখানে অনেক টিপস ছিল, ওগুলো আমাকে অনেক হেল্প করেছে আর কি। তো সবার প্রতি আমার কৃতজ্ঞতা, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়েজ ভাই, আবার আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য আর কি। দ্যাটস অল ফ্রম মাই সাইড, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। তো ফজল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দুইটা কোশ্চেন মেসেজ বক্সে আছে। এটা একটা হচ্ছে আমাদের শাকিল ভাই অলসো ফ্রম 35 ব্যাচ। জি। তো ওনার কোশ্চেনটা হচ্ছে, অ্যাকচুয়াল এক্সাম কি সিমুলেটর থেকে ইজি ছিল? মানে আমাদের সিমুলেটরে আপনি যে প্রশ্নগুলো ফেস করছেন, আপনার রিয়েল এক্সামে প্রশ্ন কি তার চেয়ে সহজ ছিল কিনা? উনি কঠিন জানতে চায় না, এই সহজ জানতে চাইছে আমার মেইন। কাছে সহজ মনে হয় নাই, হ্যাঁ সহজ মনে হয় নাই, ওইখানে অনেক পেঁচানো মনে হয়েছে রেজার। কিছু কোশ্চেন আমার কাছে একবারে হুবহু মিলেও গেছে, আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কোশ্চেন কমন পড়ে দুই তিনটা, মানে মানে সিচুয়েশনটা 100% মিলে গেছে, কিন্তু আনসার অপশন আবার ঘুরাই দিছে। কারণ আমি যখন সিচুয়েশন পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে এটা তো এটাই আনসার হবে, কিন্তু ওইদিকে ওই আনসার অপশন নাই ওখানে, অন্য অন্য কিছু আছে। আচ্ছা, এই এক্সপিরিয়েন্স অবশ্য আরো কয়েকজন পাইছে। আমার মনে পড়লো। তো তারা বলছে, ভাইয়া একটা কোশ্চেন পড়লাম, একদম 3 পিস সিমুলেটর সেম, আমি তো প্রশ্ন পড়ার সময় খুব খুশি, আমি অ্যান্সার পারবো। এখন অপশনে গিয়ে দেখি একটা অপশনও মেলে না, ডিফারেন্ট অপশন। তো যাই হোক, আচ্ছা, সিমুলেশনের কোশ্চেন আসলে আহ তার চাইতে আসলে কঠিনই হওয়ার কথা। মেইন পরীক্ষা তো ভাইয়া শাকিল ভাই, সে মেইন পরীক্ষা তো আসলে আমাদের সিমুলেশন যেটা আমরা তৈরি করছি, এটা তো আসলে 2700 প্রশ্ন, খুব ছোট সেট একটা। মেইন পরীক্ষার সেটটা আপনি মনে করেন যে এর চেয়ে 1.2 টাইমস টাফ হবে। হ্যাঁ, এটা তোফাজ্জল ভাই হয়তো এইভাবে বলতেছে না, কিন্তু টাফ হবে ইন সেন্স যে তারা সবসময় প্রশ্ন নিয়ে কাজ করে, তাদের ডেডিকেটেড টিম আছে, তারা সিচুয়েশন গুলো রিভাইজ করে, আপডেট করে।
তো আমরা তো আসলে ওইভাবে ডেডিকেটেডলি চিন্তা করেন না, পিএমআই সাথে তো আর আমাদের 3P এইভাবে কম্পেয়ার করা যায় না। তবে হ্যাঁ, সিচুয়েশন যেটা আছে, এবং আপনি যদি আমাদের সিমুলেশনে আপনার অ্যানালিটিক্যাল চিন্তাটা যদি ওইভাবে করতে পারেন, যেটা উনি বলছে আর কি তোফাজ্জল ভাই, যেমন উনি বলছে যে পিএমআই কিভাবে চিন্তা করে, পিএমআই ইজম বলে এটাকে। পিএমআই ইজম এই টার্মটা, এটা অবশ্য রিতার একটা টার্ম, রিতা মালকাই 11th এডিশনের শুরুতে অথবা 10th এডিশনের শেষে চ্যাপ্টার ওয়াইজ পিএমআই ইজম, পিএমআই কিভাবে চিন্তা করে একটা লিস্ট আছে। সো এটার সাথে অভ্যস্ততা তৈরি করলে খুব ভালো। আমার ভিডিওতে আমি কিছু করছি, বিশেষ করে কোয়ালিটি এন্ড আদার্স। তার মধ্যে একটা পিএমআইজম হচ্ছে যে প্রশ্নের মধ্যে, যেটা তোফাজ্জল ভাই রাইটলি মেনশন, যে প্রশ্নের মধ্যে যদি কোনো কিছু মেনশন না করে আপনি সেটাকে কোনো ধরনের অ্যাজাম্পশন ঢুকাবেন না, আইডিয়াল ধরে নিতে হয়, এবং আইডিয়াল সিনারিও ধরে হোয়াট উইল বি দ্য বেস্ট অ্যান্সার। তো আপনার এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি বাড়ে তাহলে আসলে এই কঠিন কোশ্চেনটা আসলে অত বেশি কঠিন মনে হবে না। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন করছে হচ্ছে ইব্রাহিম। সো ইব্রাহিম অলসো ফ্রম আপনাদের ব্যাচ থেকে। জি জি জি। প্লিজ টেল আস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, সিমুলেটরের মতো নাকি ডিফারেন্ট ছিল? ও না, এমনি ল্যাঙ্গুয়েজ ভেরি ফাইন, মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিয়ে কোনো সমস্যা হয় নাই, মানে সিম্পলিফাইড ইংলিশে এবং সিমুলেটর মতোই। মানে ওভারঅল আপনি যেটা বললেন এটাই, আমি এর আগে ওরা আমাকে জিজ্ঞেস করছিল 1 to 1 যে মানে সিমুলেটরের চেয়ে আমার কাছে কোশ্চেন কঠিনই মনে হয়েছে, বেশ ভালো কঠিনই মনে হয়েছে। অনেক কোশ্চেন আসলে মানে সিচুয়েশন এবং আনসার অপশন এমন ভাবে মিলানো, মানে দুইটাকে বাদ দেওয়া যায়, বাকি দুইটা থেকে বেস্ট বের করা আসলে খুব টাফ। মানে আনসার অপশন গুলো ওরা এমন ভাবে বানাইছে যে খুবই টাফ। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আহ, ইয়ের ক্ষেত্রে একদম সিমুলেটর যেটা ট্রিপের ওখানে ইভেন ওখানে তো ওই প্রেডিক্টিভ গুলা, কি বলো এটাকে, প্রেডিক্টিভ এবং এজাইল আলাদা আলাদা আছে, আবার ওই মিক্সও আছে, যেরকম হাইব্রিডও আছে। কিন্তু ওইখানে আমার কাছে মনে হয়েছে যে মোর দেন ইভেন 80% কোশ্চেন মনে হয়েছে যে হাইব্রিড। মানে গল্পটা এরকম যে হাইব্রিড, সবই হাইব্রিড, মানে 90% বা মনে হয় হাইব্রিড সিচুয়েশন। সো ওইটা হয়তো এই 3P সিমুলেটরে মানে এত বেশি হয়তো হাইব্রিড নেই এমন মনে হয়েছে আমার কাছে, যখন আমি 230 মিনিটের কোশ্চেন আনসার করেছি। কিন্তু ওইখানে দেখা গেছে যে হাইব্রিড টাইপের কোশ্চেন বেশি, মানে এই এই হাইব্রিডে কিছু টার্ম আছে, এখানে আবার এজাইলে কিছু টার্ম আছে। তো ওইটা আসলে মানে এটা একটা মানে হয়তো মানে জানার বিষয় আর কি, যে হাইব্রিডটা আসলে ভালো মতো, এজাইলটা ভালো মতো এই জন্য পড়া দরকার। কারণ ট্রেডিশনালি আমরা যারা কাজ করছি আমরা মোস্টলি প্রেডিক্টিভ অ্যাপ্রোচে কাজ করে অভ্যস্ত। সেখানে এজাইলটা ঢোকানোর পরে এটা বোধহয় হাইব্রিড ওদের সিচুয়েশন গুলো এবার বেশি তৈরি করছে আর কি। তো এটা একটা সবার জন্য হতে পারে, মানে এজাইলটা ভালো করে পড়াটা। আচ্ছা, সাদাত ভাইয়ের আরেকটা কোশ্চেন আসছে, সাকিল ভাইয়ের প্রি রিলিজ কোশ্চেন নিয়ে আপনার কিছু প্রি রিলিজ কোশ্চেনের ব্যাপারে কিছু বুঝতে বুঝতে পারছেন নাকি? প্রি, রিলিজ কোশ্চেন বলতে কোনটা ওই মিন যে করছেন? পাঁচটা পাঁচটা প্রশ্ন যে নাম্বার নাই। ও না, এটা তো আসলে বোঝার কোনো উপায় নাই, মানে ওখানে তো 180টা কোশ্চেন আনসার করে ফেলছে এখন। শাকিল ভাই, আপনি ওটা তো আছেন এখন, তো ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। জি। এখন তো আর দিতে হবে না, শাকিল ভাই প্লিজ। না, থ্যাংক ইউ ফাইজ ভাই। না, ওইটা আমি ভাবছিলাম হয়তো যে প্রশ্নগুলো কি তাহলে ওইটার মধ্যেই থাকে, মানে ওটা তো আর আগে দেয় না, তাই তো? না, ওটা আইডেন্টিফাই করা সম্ভব না, মানে আপনি কোনটা যে প্রি রিলিজ এটা বোঝা যাবে না তো, মানে আচ্ছা আচ্ছা। এরকম আর কি জিনিসটা, মানে এটা ব্লেন্ডেড থাকে, মানে কোশ্চেন 60টা করে আসতে থাকে। সো কোনো মার্ক বা কিছু থাকে না যেটা প্রি রিলিজের মধ্যে। থ্যাংক ইউ ভাই। আর ফাইনাল যে একটা প্রশ্ন করছে ওটা হয়তো ফয়েজ ভাই অ্যান্সার দিতে পারবেন অথবা ভাইও বলতে পারেন, যে সাইকোমেট্রিক মার্কিং এর যে ব্যাপারটা, ওটাকে একটু ক্লারিফাই করবেন কিনা, মানে আসলে তাহলে পাস মার্ক কি পার্সন টু পার্সন ভ্যারি করবে কিনা, সেটা একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাই। সাইকোমেট্রিক অ্যানালিসিসটা আসলে ওয়েল, এটা তো আপনার কোশ্চেন সেটটা যদি কম্পারেটিভলি ইজি হয় তাহলে আপনি, আপনাকে স্কোরটা ভালো রাখতে হবে আর কি, মানে 75 এর কাছাকাছি। আর যদি আপনার কোশ্চেন সেটটা এত বেশি ইজি না থাকে, একটু হার্ড টাইপ থাকে, কঠিন, সেক্ষেত্রে আপনার হয়তো আরো কমে আপনি পাশ করতে পারবেন। তো এই জিনিসটা আসলে হোয়াট আই সাজেস্ট, আসলে পরীক্ষার আগে আসলে এটা নিয়ে আপনার মানে ইউ শুড নট টেক দিস অ্যাডভান্টেজ। হ্যাঁ, তো আমি জানি না পিএমআই আসলে তাদের সিমুলেটরটা কিভাবে ডেভেলপ করছে। তো যদি আপনার সেট সহজ হয় অথবা সেট কঠিন হয়, আপনার নলেজের উপরে আসলে এভাবে কোনো একটা ইম্প্যাক্ট ফেলবে না, যে সহজ সেটে আমি তারা ভালোভাবে পাশ করতে পারবো অথবা কঠিন সেটে আমার খারাপ হয়ে যাবে, এরকম না। আপনার নলেজ যাই থাকুক না কেন, আপনার সেট যেটাই হোক না কেন, আপনার আসলে পজিশনিংটা
সেরকমই হবে আপনার নলেজ বেসড। সো আপনাকে আসলে মূল কোরে হাত দিতে হবে, আপনার নলেজটা আপনার পিএমআই এর যে কনসেপ্ট অনুযায়ী এটা একদম ক্লিয়ার করে ফেলতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা আমি ক্লাসের মধ্যে বারবার আপনাদেরকে বলছি না। নাম্বার 2 হচ্ছে যে আপনার টাইম প্রেশারটা নিতে হবে। কারণ আপনি হয়তো যদি লম্বা সময় পান, এই প্রশ্ন আপনি সবগুলোই হয়তো রাইট করে ফেলবেন, কারণ আপনি যথেষ্ট সময় নিয়ে অ্যান্সার দিতে পারবেন। কিন্তু যখনই একটা টাইম প্রেশার টিকটক যখন চলবে, আপনার তখন একটা টেনশন কাজ করে, তো তখন সহজ জিনিসটা ভুল হয়ে যায়। তখন এই যে নট, লিস্ট, লিস্ট লাইকলি, অ্যাকসেপ্ট, বেস্ট ওয়ান, ওর্স্ট ওয়ান, এই জিনিসগুলো তখন মিসিং হওয়া শুরু হয় আর কি। তো দ্যাটস মাই সাজেশন অ্যাকচুয়ালি, যে এই জিনিসগুলা মাথার মধ্যে না রাখাটাই ভালো। হ্যাঁ, আপনাকে আসলে কঠিন রাস্তা পার হওয়ার জন্য যে পরিমাণ সময় পিএমপি পরীক্ষা একটা 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 জিনিস ডিজার্ভ করে আর কি, একটা একটা পেশেন্স বলেন অথবা এক ধরনের সময় দেওয়া বলেন, পরিশ্রম বলেন, এটা ডিজার্ভ করে। তো তাকে এই অনারটা করতে হবে, তাহলে আপনি পিএমপি পাস করতে পারবেন। আর আপনি যদি অনারটা তাকে না করেন, তাহলে ওয়েল, বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা, কি হবে না হবে, তো চান্স নেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, এখন আর কারো কেউ প্রশ্ন করবেন কেন? মুশফিক। আমার আমার একটা প্রশ্ন ছিল, রিজওয়ান বলছিলাম, জি শুনতে প্লিজ। পাচ্ছেন? হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া, বলেন প্লিজ প্লিজ। হ্যাঁ, প্লিজ। তোফাজ্জল ভাই, আপনি একটু কাইন্ডলি আমাকে বা আমাদের সবাইকে একটু যদি বলতে পারেন যে আপনার রুটিনটা কিরকম ছিল, পড়ার যে রুটিনটা। ও আচ্ছা, পড়ার রুটিনটা আসলে আমার একটা বেনিফিট ছিল কি, মানে সুবিধা ছিল, আমি যেহেতু ওই যে ফ্রি ছিলাম এই সময়টা, হ্যাঁ। তো ফ্রি থাকাতে আমি ধরেন সকালে এই নামাজ পড়ার পরে ওই এক্সাম গুলা দিতাম, মানে ফজরের, মানে একবারে কাম এন্ড কোয়াইট যখন, তখন আমি ফজরের পরে এই এক্সাম দিতাম ভোরে। আর মোটামুটি আমি আসলে এই আমি একটু আর্লি শুয়ে পড়ি, 10টা ফয়েজবার মতো 10টার সময় শুয়ে পড়ি সাধারণত। তো আর সারাদিন আমি আসলে এই পড়াশোনার মধ্যে থাকতাম, মানে যেহেতু আমি ফ্রি ছিলাম এই সময়টা আর কি, হ্যাঁ। এই গত কয়েক মাস আমি ফ্রি ছিলাম যেহেতু, so আমার পক্ষে এটা আসলে পড়াশোনাটা করা সহজ ছিল আর কি। তাই আমি মোটামুটি ধরেন সারাদিনই পড়েছি এরকম, হয়তো বাজার ঘাট যাওয়া বা এরকম সাংসারিক কাজ বাদ দিলে, বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া এরকম বাদ দিলে মোটামুটি আমি প্রতিদিন হয়তো 8-10 ঘন্টা পড়াশোনার মধ্যে ছিলাম, এরকম আর কি জিনিসটা। তো এটা মানে যে সবার জন্য হয়তো। 8-10 ঘন্টা বলতে যে অ্যাটলিস্ট 2 মান্থ 8-10 ঘন্টা পড়ছেন, জি জি জি। যদি এরকম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, জি, ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করছে এক ভাই যে পার্সেন্টেজ ডিড ইউ রিসিভ অন ফাইনাল এক্সাম, না আসলে পরীক্ষাতে ওই যে ফাইনাল এক্সামের পার্সেন্টেজ থাকে না, ওখানে ইটা থাকে ফাইনাল যে রিপোর্ট কার্ড যেটা থাকে, ওখানে থাকে যে আপনার বিলো টার্গেট, টার্গেট, অ্যাবাভ টার্গেট আর নিড ইমপ্রুভমেন্ট, এরকম 4টা ভাগ থাকে। সো টার্গেটে আসলে আসলে পাস। তো আমার আসলে এসেছিল অ্যাবাভ টার্গেটে আর কি, আমার কাটা হলো অ্যাবাভ টার্গেট আসছে। তো এরকম। হ্যাঁ মুশফিক ভাই, আসলে পার্সেন্টেজ মেনশন করে না। হ্যাঁ, সে আসলে সাইকোমেট্রিক মধ্যে এই জিনিসটাও আসছে। সে আপনার বলবে যে আপনি খুব ভালো, মোটামুটি ভালো, একটু খারাপ, খুব খারাপ, এইভাবে বলে আর কি। না, যেহেতু উনি 78-79% পাইছিল আপনার ওই যে মক টেস্টে, আমি ওইটা কম্পেয়ার করতে চাচ্ছিলাম আর কি, যে ফাইনাল এক্সামে আরো ভালো হইলো না খারাপ হইলো, বা আরো টাফ হইলো না কম টাফ, এটা বোঝার জন্য। সাইকোমেট্রিক্যালি বলতে পারি যে যেহেতু উনি অ্যাবাভ টার্গেটের উপরে স্কোর করছে, সো উনি 75%-এর উপরে স্কোর রাখছে আর কি Plus, মেইন পরীক্ষাতে। জি। এটা এটা বাট এটা কিন্তু আবার ওই যে বললাম যে আপনার ওনার সেটটা, আমি যেটা বুঝতেছি ওনার সেটটা কম্পারেটিভলি একটু হার্ড সেট ছিল, কারণ উনি প্রথমের দিকে লম্বা লম্বা প্রশ্ন পাইছে, এক্সপ্লেনেশন ছিল। তো আই থিংক ওনার সেটটা একটু হার্ডের দিকে ছিল আর কি। তো যার ফলে হয়তো এনিওয়ে 70-র উপরে অবশ্যই ছিল, 75 হয়তো ক্রস করছে। আচ্ছা আমার একটা মোহাইমেন। কোশ্চেন করছিলাম, জি জি ভাইয়া, জি প্লিজ প্লিজ। না একটা কোশ্চেন করছিলাম, ওই যে আসলে যেহেতু উনি 90 মিনিটস লেগে গেছে ওনার 60টা আনসার করতে, মানে ওইটা আসলে আইডিয়াল কোনটা ওনার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে যে আসলে কত মিনিটে শেষ করলে যে আবার ইয়ে করা যায়, মানে কভার করা যায় সবকিছু। ওনার তো ওখানে যে, লাস্টের লাস্টের হ্যাঁ পার্টটুকু উনি 50টা কভার করে ফেলছে 60 মিনিটে মনে হয়, মানে লাস্টেরটা ওনার লাক ভালো ছিল যে উনি খুব দ্রুত করে ফেলতে পারছে। কিন্তু আমি রাইট। বুঝতে চাচ্ছি যে আইডিয়াল সিচুয়েশনটা আসলে কত মিনিটের ভিতরে শেষ করলে ভালো হয়, এইটা আর কি, যেহেতু উনি এটা, প্রচুর হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে। এটা আসলে ভাই ওই যে আমি সিমুলেটর যখন দিয়েছিলাম, মানে সিমুলেটর আমার হয়তো প্রথম 60টার জন্য ওটা তো ই থাকে না,
কি বলে ব্রেক ছিল না, কিন্তু আমি প্রথম 60টা হয়তো 70-75 মিনিটের মধ্যে হয়ে যেত, এরকম ছিল নর্মালি। আচ্ছা। আমার ধারণা ছিল আমি হয়তো এখানে করতে পারবো, কিন্তু ওখানে তো রিয়েলিটি হয়ে গেছে, আমার শেষ হচ্ছিল না, কারণ ওই বর্ণনা অনেক বড় ছিল এবং আমি কোশ্চেন রেখে দিব, মানে একটু কনফিউশন ছিল। তো যেগুলো ওই যে ম্যাচিং যেগুলো ছিল প্রথম 60তে মনে হয় 2টা ম্যাচিং ছিল, ওই 2টা ম্যাচিং আমার একটু সময় লেগে, আমি লাস্টে করেছি হয়তো, ওইটাই হয়তো 7-8 মিনিট লেগে গেছে, এরকম মানে এরকম ছিল। আবার একটা যেমন অঙ্ক 3টা ছিল, অঙ্কগুলা একটা ছিল যে এস্টিমেশন করা 10 সেকেন্ড লাগছে এরকম। হ্যাঁ, ওই যে থ্রি পার্ট অ্যানালিসিস। পার্ট অ্যানালাইসিস, জাস্ট পার্টে ওরা করে দিচ্ছে, ওটা বলে নাই পার্টে করতে। তো এরকম জিনিসটা আবার আর ছিল বোধহয় ওই যে আর্ন ভ্যালু দিয়ে একটা ছিল। So ওগুলো আসলে খুব কুইকলি আমি করে ফেলতে পারছি, কিন্তু ওই ম্যাচিংটা বেশি লাগছে। আর এমনিতে ওই যে বর্ণনা মানে সিচুয়েশনটা একটু বড় ছিল, এবং ওই আহ, প্রথম দিকগুলো আমি 4টা অপশনই পড়ছি। আমি যখন জানলাম যে সি কারেক্ট, আমি তাও ডি পড়েছি আসলে। এটা হয়তো না পড়লে হইতো, মানে আমার কাছে মনে হচ্ছিল আবার কি যদি কোনো গ্যাঞ্জাম থাকে সেখানে আমি এটা পড়েছি, কিন্তু লাস্টের 60-র ক্ষেত্রে আমি যখন প্রথমটা যদি মনে হচ্ছে কারেক্ট, আমি কারেক্ট দিয়ে নেক্সট চলে গেছি। এই কারণে হয়তো লাস্টের 60টা আমি 50 মিনিটে পারছি, নাহলে আসলে পারতাম না। মানে ওই সবগুলো লাইন পড়তে গেলে এটা হয়তো মানে সম্ভব হইতো না আর কি লাস্টেরটা। কিন্তু প্রথম দুইটাতে আমি কিন্তু, আমি যখন দেখেছি যে প্রথমটাই কারেক্ট, তাও আমি ইচ্ছা করে কোনো ট্রিক্স আছে কিনা বোঝার জন্য ওই ফোর্থ অ্যান্সার অপশনটাও করেছি। তো এতে করে আমার একটু সময় বেশি লেগে গেছে আর কি। বুঝছি, মানে উনি প্রথম দিকে খুব মানে কনসাস হইতে আগাইছে আর কি, বারবার লাইনগুলো পড়ছে। ইউজুয়ালি আমাদের সিমুলেটরে তো আমরা ব্রেকটা রাখি নাই। ব্রেকটা হুম রাখি না হুম দুইটা কারণে আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে টেকনিক্যাল ইস্যুজ আছে, কিছু আমরা করতে পারতেছিলাম না আমাদের টিমটা। আর সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে আমি তখন ভাবলাম ঠিক আছে, মেইন পরীক্ষাতে তো সে ব্রেক নিবে, তো প্র্যাকটিস বুঝছে না, ঘাম রক্ত বাঁচায়, তো আপনি প্র্যাকটিসটা এমন ভাবে করেন যাতে স্ট্রেস বেশি থাকে, এই জন্য ব্রেকটা পরে রাখি নাই। তো টেম্পারেচার নেন আর কি। তো ইউজুয়ালি আসলে আপনার এই মানে 75 সেকেন্ড অথবা 80 সেকেন্ড পার কোশ্চেনে আইডিয়ালি ভাগ করে পেয়ে যাবেন। 230 যদি আপনি 180-তে ভাগ দেন, এই মোমেন্টামটা ধরে। তবে যতগুলো আমি এক্সপিরিয়েন্স এর মতো পাইছি, তাতে সবারই আসলে প্রথম 60টা কোশ্চেনে একটু সময় তারা বেশি নিয়ে ফেলে, বিভিন্ন কারণে। সিচুয়েশন, তারপরে এনভায়রনমেন্ট, সেটেল ডাউন হতে সময় লাগে, ইনার্শিয়া ক্রিয়েট করতে সময় লাগে। এবং মোস্টলি যারা লাস্ট 60টা কোশ্চেনে তাদের সময় একটু কমই লাগে, কারণ অভ্যস্ততা চলে আসে। তো এটা একটু দেখতে পারেন নাকি। হ্যাঁ মোহাইমেন, তোমার প্রশ্ন আছে একটা মনে হচ্ছে, বলো প্লিজ। ভাই আমার একটা কোশ্চেন আছে আর কি, যদি একটু অ্যালাউ করেন কাইন্ডলি। হুম, শিওর শিওর, বলো। একটা হচ্ছে আপনার এই সাইকোমেট্রিক যে অ্যানালাইসিস, মানে এটা খুব একটু সিলি কোশ্চেন টাইপের, বাট যদি আপনাদের মানে হয় যে মানে এখানে হচ্ছে কি কি মানে কোশ্চেনের যে অ্যান্সার, ধরেন 4টা অপশন থাকে, এটার কি কোনো পসিবিলিটি আছে যে এখানে আমি হচ্ছে মানে বেস্ট অ্যান্সারের জন্য মানে 1 ধরবো, মানে পিএমআই হচ্ছে গিয়ে 1 কাউন্ট করবে, সেকেন্ড বেস্ট অ্যান্সারের জন্য 0.8 বা 0.6 কাউন্ট করবে, এরকম কোনো কি অপশন থাকার সম্ভাবনা আছে কিনা? মানে না 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 না, এখানে পিপি পরীক্ষায় পার কোশ্চেনে তোমার মানে আইদার 1 or 0, হ্যাঁ, এখানে কোনো ওয়েটেজ মোটেজ নাই। এটা সাইকোমেট্রিক মানে এটা না। সাইকোমেট্রিক ডিফারেন্ট মিনিং। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার তুমি যদি কোশ্চেনটা রাইট করো তুমি 1 পাবা, তুমি যদি কোশ্চেনটা ভুল করো মানে সেকেন্ড বেস্ট তুমি অ্যান্সার দিছো, 0 হুম, পাবা, অন্য কোনো অপশন নাই। ঠিক আছে। সাইকোমেট্রিক মানে আচ্ছা হচ্ছে তোমার কোশ্চেন সেটটার উপরে, তোমার কোশ্চেন সেট 180টা যদি তোমার কম্পারেটিভলি লেন্দি হার্ড সেট হয়, সেক্ষেত্রে তুমি কম নাম্বারে পাস করবা। আর যদি তোমার সেটটা ইজি, কম্পারেটিভলি ইজি সেট হয়, সেক্ষেত্রে তোমার নাম্বার বেশি পেতে হবে, মানে রাইট বেশি করতে হবে। একটাতে কম রাইটে তুমি পাস করবা, আর একটাতে বেশি রাইটে পাস করতে হবে। কিন্তু ইটস নট লাইক যে তুমি সেকেন্ড বেস্ট অ্যান্সার করলে তুমি 0.75 অ্যান্সার পাবা, এরকম কিছু না। আচ্ছা। বুঝিছো? থ্যাংক ইউ, বুঝতে পারছি ভাই। আরেকটা হচ্ছে আমার বেসিক্যালি প্রবলেম যেটা হচ্ছে ভাই, যে আমি 150-এর উপরে যখন হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছি, আমি তো অনেকগুলো দিছি আপনি জানেন আর কি। তো 150-এর পরে আমার হচ্ছে গিয়ে ভুল অনেক বেশি হয়, এবং মানে বেশি হয় বলতে বিশাল বেশি, মানে ধরেন লাস্ট যে এক্সামটা সেখানে আমার প্রায় 12টা মতো হচ্ছে গিয়ে, 12টা অথবা 14টা, লাস্ট 30টার মধ্যে 14টা মতো আমার হচ্ছে গিয়ে এরকম ভুল হয়েছে এইরকম। হ্যাঁ, এবং আমি বেশ কিছু মানে হচ্ছে গিয়ে মানে ওয়ার্ড মিস করে যাই, ওয়ার্ড মিস করে যাই ইন এ সেন্স হচ্ছে গিয়ে আমার মানে
প্রেসার বলতে পারেন অথবা টাইম কাউন্টিং বলতে পারেন। আমি মানে অ্যান্সারে ধরেন স্পাইক আছে, আমি স্পাইকটাই দেখতে পাচ্ছি না, বা আমি এটা মিস করে গেছি। হ্যাঁ, মানে এই ধরনের জিনিসগুলো আমি জানতেছি, বা আমার আপনার টুলস টেকনিক সম্পর্কে মোটামুটি পড়াশোনা হয়েছে, নোট টোটও করছি। কিন্তু আমি যখন রিয়েল এক্সাম দিতে যাচ্ছি, যার কারণে আমার মানে এই এই প্রবলেমটা হচ্ছে যে আমি মানে 68 আর ক্রস হচ্ছে না আমার। ঠিক আছে, তো এটা তো এই এই এটা এই এটা তো ব্যাপারে এটা তো কোনো সমস্যাই না মোহাইমেন, তুমি কি টানা পরীক্ষা দিচ্ছ? ভাই আমি টানা বলতে কি আমি ব্রেক নাও না, মানে আপনার ব্রেক নাও না, ব্রেক ব্রেক নিচ্ছি ভাই, কয়টা দুই ব্রেক তিন নিছো? দিন করে ব্রেক নেই আর কি। আরে ওই ব্রেকের কথা বলি নাই, 4 ঘন্টা পরীক্ষা টানা দিছো নাকি, নাকি মাঝখানে ব্রেক নিছো? না ভাই, আমি শোনো, ব্রেক নিই না। শোনো, মেইন পরীক্ষায় ব্রেক আছে বুঝছো। তুমি এক কাজ করো, তুমি 60টা প্রশ্ন পরে 5 মিনিট ব্রেক নিবা, তোমার টিকটক চলতে থাকবে। হ্যাঁ, এটা একটা প্রেশার আচ্ছা আসবে আচ্ছা তোমার মধ্যে, এটা একটা প্র্যাকটিস হবে। তুমি 60টা প্রশ্ন পরে একটা ব্রেক নিবা, ব্রেকে 5 মিনিটের ব্রেক নিবা, 5 মিনিটের ব্রেকে তুমি 2টা খেজুর খাবা আর একটা ডার্ক চকলেট খাবা। 5 মিনিটের মধ্যে সাইদা ফেলবা, বাথরুম যাইবা, চকলেট খাইবা, খেজুর খাইবা। আচ্ছা যাও, 5 মিনিট একটু বাড়ায় নাও, 7 মিনিট নাও, কিন্তু ওইদিকে টিকটক চলতে থাকবে, টিকটক পজ দিবা না, ওইটা চলতে থাকুক। জি। এরপরে আসে আবার 60টা পরীক্ষা দিবা, আবার 60টা প্রশ্ন দিবা, আবার একটা 5 মিনিটের ব্রেক নিবা, খেজুর খাবা, আবার পরীক্ষা দিবা, বুঝছো না? এবং এই ব্রেক টাইমটা কিভাবে ইফেক্টিভলি ইউজ করা যায় ওইটাও প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তোমার বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে বিকজ অফ তোমার সুগার লো হয়ে যাচ্ছে, মাথা কাজ করতেছে না, তুমি স্ট্রেসটা নিতে পারতেছো না, তো এটার জন্য ব্রেক টাইম আছে। তুমি আমাদের সিমুলেশনে নাই, বাট মেইন পরীক্ষায় তুমি পাবা। আমরা না যখন আমার ভাই পরীক্ষা গত, জি আমরা যখন পরীক্ষা ভাই আমি, দিতাম, আমি শেষ করি, হ্যাঁ, আমরা যখন পরীক্ষা জি দিতাম তখন আমাদের সময় এই 4 ঘন্টার মধ্যে ব্রেক ছিল না, তখন আমরা নিজেরা ব্রেক নিতাম। আমরা 10 মিনিট স্যাক্রিফাইস করে ব্রেক নিতাম 4 ঘন্টা পরীক্ষায়, আমরা নিজেরাই। এটা সাজেশনই ছিল আর কি, যে আমরা আমরা তখন 100 প্রশ্ন হয়ে যাওয়ার পরে একটা 10 মিনিটের ব্রেক নিতাম, নিয়ে, যদিও আমাদের আসলে অফিসিয়াল ব্রেক ছিল না, পরে পিএমআই এটা আসলে অফিসিয়ালি দিছে ব্রেকটা। সো ইউটিলাইজ ইট, ওকে? বলো এখন। আর একটা হচ্ছে ভাই, মানে মেন এক্সাম কি 230 মিনিট নাকি 40 মিনিট? এইসব ব্যাপারে দুশো কনফিউশন তিরিশ এখন আছে কেন? 230, তো 40 40 পেলে কই তুমি? 230। না আমি আগে নাকি একজন ছিল যে বলছিল আর কি, সুজন ভাই না না বলছিল। না, 230 230। 230-এর সঙ্গে দুইটা 10 মিনিট 10 মিনিট করে ব্রেক পাবা, জি জি, বুঝতে পারছি। ঠিক আছে? 240 মিনিট আরেক ছিল আগে, আহ, এটা আগে ছিল, জি 4 ঘন্টার পরীক্ষা আগে ছিল, 2020-এ এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ বলো, আরেকটা আরেকটা প্রশ্ন। আমার হচ্ছে তফাজ্জল ভাইয়ের কাছে একটা কোশ্চেন, জি। যে ওই ম্যাচিং ম্যাচিং যেগুলো ভাই আমরা সিপি সিমুলেটরে দেই ভাই, হুম। এইগুলোতে আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে আমি কি মানে ঠিক করলেও ভুল দেখাই, এরকম কোন এক্সপিরিয়েন্স কি হয়েছিল আপনার? ঠিক করলে ভুল দেখায়, মানে বুঝে নেই জিনিসটা। মানে অ্যান্সার যখন আসে হ্যাঁ তখন আমি দেখা যাচ্ছে যে আমি যেটা এক্স্যাক্টলি দিছিলাম, হ্যাঁ। মানে ওইটাই, মানে অ্যান্সারও যেটা ওইটাই আমি দিছি, হ্যাঁ, কিন্তু আচ্ছা। মানে এটা মানে আমার অ্যান্সারটা ভুল আসছে আর কি। এরকম কোন এক্সপিরিয়েন্স কি হয়েছিল নাকি আমি কিছু মিস করতেছি খালি জাস্ট মানে, মানে ইব্রাহিমও পরীক্ষা দিছে, ওরও হচ্ছে গিয়ে এরকম একটা সিমিলার এক্সপিরিয়েন্স আছে। তো আপনার এক্সপিরিয়েন্সটা কি আসলে ম্যাচিং গুলা, জাস্ট ম্যাচিং না এর কথা না বলতে? না, এরকম তো আমার হয় না। মানে ম্যাচিং এর ক্ষেত্রে যদি সিমুলেটরে যেভাবে ম্যাচিং করা হয়, ওইখানে হয়তো ম্যাচিংটা দিলে একটা উপর একটা পড়ে যায়। সিমুলেটরের ম্যাচিংটা হলো পাশাপাশি দেখা যায়, মানে সিমুলেটরের ম্যাচিংটা আপনি একদিকে মানে মেন নাড়াচাড়া এক্সামে? করো। মেন এক্সাম হলে আর পাশাপাশি দেখা যায় না, ওটা হলো যে আপনি টেনে আরেকটার উপর বসায় ফেললে তখন একটা বক্স হয়, দুইটা বক্স মিলে একটা বক্স হয়ে যাচ্ছে। এরকম ধরুন, আচ্ছা আচ্ছা প্রথমে প্রথমে আপনি 10টা বক্স পাবেন, আপনি ম্যাচিং করার পর ওখানে 5টা বক্স দেখাচ্ছে, আর 10টা বক্স দেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা আচ্ছা, এরকম ছিল। বুঝতে পারছি। তো আচ্ছা, ম্যাচিংটা আমার কাছে কঠিন লাগছে। একটা বোধহয় কেউ কোশ্চেন করছে যে ম্যাথ কয়টা পাইছেন আর কেমন টাইপ পাইছেন। আচ্ছা, আমার ম্যাথ ছিল 3টা, এবং এটা রিলেটিভলি সহজ ছিল। একটা ছিল যে পার্টে ছিল একটা এস্টিমেশন, আর দুইটা ছিল হলো ওই আর্ন ভ্যালু থেকে। ও আপনি ওটাও ম্যাথ সহজ। ম্যাথ ম্যাথ 3টা পাইছেন না? তাহলে ম্যাথ তো জি জি। বাড়ছে। ম্যাথ তো হ্যাঁ, মাঝখানে তো ম্যাথ বন্ধই করে দিয়েছিল, তাহলে আমি তো ম্যাথ, আরো বেশি চাইছিলাম। ম্যাথ তো কমাই দিছে এখন, ম্যাথ এখন তেমন একটা দিতে চায় না। আপনি 3টা পাইছেন মানে তো ভালো, মাশাল্লাহ। হাসিব তো বললো সে একটা পাইছিল, আর কি যেন বললো সে তো ভাই ম্যাথই ওই পায় না। ইয়ার আনভ্যালু অ্যানালাইসিস এর ম্যাথ কি হচ্ছে গিয়ে ওই আপনার বিভিন্ন ডাটা যে দেওয়া থাকে পার্সেন্টেজ কমপ্লিট এরকম টাইপের ছিল, মানে হ্যাঁ ডাটা হ্যাঁ সেট হ্যাঁ, দেওয়া ছিল এরকম? এরকম ছিল একটা। এরকম, হ্যাঁ, এগুলাই থাকে আর কি। এই যে এই না মানে দু- ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া নাকি হচ্ছে গিয়ে টেবিল আকারে দেওয়া ছিল?
না এরকম ওই যে ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া, মানে ওই এত পার্সেন্ট এগুলো এরকম কিছু অনেক বড় করে লেখা থাকে, কিন্তু আমি ওখান থেকে দেখলাম যে এটা দেখে প্রথম ভয় পেয়ে গেছিলাম। এটা লাস্টে ছিল, আমি বলি সবার শেষে দেবো না, এটা বাদ। কিন্তু পরে দেখি ভাই যে এটা কি সিপিআই এসপিআই বের করতে বলছিল? সিপিআই এসপিআই টিসিপিআই এগুলো নাকি আদার্স কিছু এগুলা ছিল? এগুলা দেওয়া ছিল কি, মানে ওখান থেকে একটা কোশ্চেন বের করতে বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অনেক বেশি তথ্য ছিল। কিন্তু পরবর্তী আনসার অপশনে যখন আমি দেখলাম, ওখানে আসলে ওইটা বের করার জন্য অত তথ্য না দিলেও হইতো আর কি। মানে এটা খুব, এগুলা করে পিএমআই বোধ, এগুলো একটু ঝামেলা করার জন্য, মানে এত তথ্য ইনফরমেশন দিচ্ছে এখানে। ওটা দেখে অনেক বড় অনেক আনসার অপশন তৈরি করা সম্ভব ছিল, কিন্তু আসলে দেখা গেল খুব সিম্পল। এটা যিনি জানতে চাইছে, যেটার জন্য আপনি হয়তো দুইটা বা তিনটা ইনফরমেশন নিলেই হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা মানে আচ্ছা, আপনার যে রিকোয়ার্ড তথ্য ছিল তার চেয়ে বেশি তথ্য দিয়ে আপনাকে আসলে মানে এটাকে ডিস্টরশন গোলক দাদাই ডিস্টর্টেড ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ। তাদের হচ্ছে, কিন্তু আনসার অপশনে দেখলাম যে আসলে এত তথ্য লাগে না, তখন ইজিলি হয়ে গেছে আর কি। আচ্ছা মোহামেন, আমি তোমার এই ড্র্যাগ এন্ড ড্রপটা ফিক্স করি। আমাদের সিমুলেশনে ড্র্যাগ এন্ড জি। ড্রপটা যেটা তোমাকে টেনে পাশে বসাই দিতে হবে, বুঝছো? বসাই দিলে সে ওই টেবিলে বসে যাবে, একদম সেট হয়ে বসে যাবে। এটা এর আগেই কমপ্লিট আমরা পাইছিলাম যে ভাইয়া আমি যে অ্যান্সার দেই অ্যান্সারটা ছেড়ে দেয়। অ্যান্সারটা ছেড়ে দেয় মানে কি, তুমি টেনে ঠিক মতো ওই জায়গাটায় একটা বসানোর একটা নিয়ম আছে, ওইটা তোমাকে বসালে বসে যাবে। তারপরে তুমি আসলে নেক্সটে গেলে, অথবা তুমি নিজেও যদি দেখো, তুমি মনে করো অ্যান্সারটা দিছো, তুমি যদি আবার ব্যাক করে এসে দেখবা অ্যান্সারটা ছেড়ে দিছে। তো এই আমাদের আচ্ছা সিমুলেশনে আচ্ছা। এই জিনিসটা তোমাকে ফিক্স করতে হবে যে তুমি অ্যান্সারটা টেনে জায়গা মতো বসাবা, সে বসবে একটা ঝাঁকি দিয়ে, একটা একটা মানে একটা ভাইব্রেশন দিয়ে সে বসে যাবে। তো ওটা তুমি পরে আবার রিলিজও করতে পারবা। আর এটা আমাদের সিমুলেশনের প্রবলেম হতে পারে যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে তুমি স্ক্রিনশট নিও। যখনই দেখো ড্র্যাগ এন্ড ড্রপ আসছে, ড্র্যাগ এন্ড ড্রপটা হ্যাঁ একটা হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, এবং পরে যখন অ্যান্সারটা যখন তুমি চেক করবা, তখন তুমি দেখো যে তোমার ওই স্ক্রিনশটে যে তোমার জি জি ভাই, অ্যান্সারটা তুমি যেভাবে বুঝতে পারছি। করছো। যদি এটা আমাদের বুঝতে প্রবলেম হয় পারছি। আমাদেরকে জানাইও, তখন আমরা এটা ঠিক করে, এটা আমাদের জি জি। সমস্যা হতে পারে, বুঝছো না? আর ড্র্যাগ এন্ড ড্রপ এটা আমার কাছে খুব ফালতু মনে হয়। ড্র্যাগ এন্ড ড্রপ খুব টাইম ভাই কনজিউমিং, এটা তো প্রচুর টাইম খাই ভাই, প্রচুর টাইম প্রচুর খাই। সময় খায়। আপনি কয়টা পাইছেন ভাইয়া ড্র্যাগ এন্ড ড্রপ, তোফাজ্জল ভাই? আমার মেরে ফেলছে, ওই বললাম না, তিনটা অঙ্ক আর চারটা ড্রাগন ড্রপ। ওই তিনটা অঙ্ক লাগছে কম সময়, হয়তো 1 মিনিটের কম লাগছে। আবার ওই চারটা ড্রাগন ড্রপ অনেক সময় খেয়েছে আমার। ও, চারটা তো কমই পাইছেন রে ভাই, কে যেন আমারে বললো সে হ্যাঁ ভাই নাকি এটা কি ডেফিনেশন বেসড ড্র্যাগ হ্যাঁ এন্ড ড্রপ দিছিল? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশন বেস ছিল, মানে দুনিয়ার সমস্ত ডেফিনেশন এখানে ঢুকাইছে, ঢুকাইয়া এমন করছে। আর আর আপনি ইয়ে পাননি, চেকবক্স পাননি? চেকবক্স চুজ টু চুজ থ্রি? চুজ টু খুব বেশি না, বোধহয় দুইটা না তিনটা ছিল। একটা ছিল চুজ থ্রি, আর দুইটা ছিল চুজ টু, এরকম। তাহলে হিসেবে তো ঠিকই আছে। আমার হিসেবে 160টা থেকে 165টা রেডিও বাটন আসে, আর বাকি বিশ হ্যাঁ থেকে 15 থেকে 20টা আসে হচ্ছে এইসব খুচরা খাচরা। রাইট, ঠিক আছে, এরকমই আছে। তো আমি ডিরেক্ট তো কোনো কোশ্চেন পান নাই না ভাই? হম হম। ডিরেক্ট কোনো কোশ্চেন পাইছেন? মানে নলেজ বেস কোশ্চেন, মানে কি হ্যাঁ কয় হ্যাঁ প্রকার হ্যাঁ। এই টাইপের? না না, এরকম কিছু নাই, সবই না সিচুয়েশন না, বেস মানে এবং আপনার ধরেন এটা কোন আর্টিফেক্ট এর কথা বলতেছে, বা এরকম এরকম কোনো ডিরেক্ট যেগুলো মানে ডেফিনেশন টাইপের, এরকম কোনো কোশ্চেন পাইছেন? ডেফিনেশন টাইপের কোশ্চেন আসে না, কিন্তু হ্যাঁ আর্টিফ্যাক্টের কথা বলছে, কিন্তু একটা সিচুয়েশনের ভিতর দিয়ে আসছে আর কি। দেন হুম পিএম হুম। এখন কি করতে হবে, কোনটা আপডেট করবে, এটা কি সে ওই রিস্ক রেজিস্টার আপডেট না এটা করবে তো নাকি? সিচুয়েশন হ্যাঁ বেসড। এগুলো আসছে, হ্যাঁ সিচুয়েশন বেসড আসছে, হ্যাঁ। ওই ডিরেক্ট কোশ্চেন আমি পাই নাই। বুঝছি। ওকে, আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? এই তোফাজ্জল ভাই একটু এই যে গ্লোসারি পড়ার ব্যাপারে বলবেন। গ্লোসারি তো প্রচুর, পড়ে তো শেষ করা যাচ্ছে না। ভাই গ্লোসারিটা মাস্ট না পড়া পড়লে, মানে। ওই যে সিচুয়েশন ডেফিনেশন যেগুলো আসে না, ওই গ্লোসারিটা খুব হেল্প করে আর কি। দুইটা গ্লোসারি আছে, একটা তো ওই যে ফয়েজ ভাই যে দিয়ে দেয় মাস্টারি, ওখানে আছে গ্লোসারি, যেটা পিএমএ এর গ্লোসারি। আর একটা হলো যে অ্যাজাইল প্র্যাকটিস গাইডেও কিন্তু গ্লোসারি আছে। তো এই এই দুইটা পড়াটা জরুরি, হ্যাঁ, কারণ এই যে না পড়লে তো আপনার ওই যে কোশ্চেনের অনেক সময় ডেফিনেশন এগুলা তো ম্যাচিং এ এখান থেকে আসে কোশ্চেন, মানে এগুলো তাহলে ভালো করে পড়তে হবে না, জি পড়ে জি রাখতে জি, হবে। এটা মাস্ট, হ্যাঁ গ্লোসারি মাস্ট। ওকে, নেক্সট। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এটাতে এই প্রিপারেশনের যে ব্যাপারটা ওইটাতে ওই ফয়েজ ভাইয়ের ইয়েতে আমাদের যে ইসিইউ প্লাস হচ্ছে ফয়েজ ভাইয়ের যে পিএমসি ভিডিও ইয়েতে যে ভিডিও গুলো আছে ওইগুলো, তারপরে হচ্ছে এই গ্রোসারি যেটা আছে এগুলো মানে ওগুলো তো পড়লে মোটামুটি দেখা যায় যে যেটা যেটা না বুঝে ওইটা দেখা যায় পিএমসি ইয়েতে ভিডিওতে যে ভিডিও গুলো আছে ওটাতে বোঝা যায় আর কি অনেকটা। তো সেক্ষেত্রে এই রিতাটা কি মানে পড়তে হয় নাকি? বুঝে বুঝে গেলে তো আসলে
তো আপনি যে কোশ্চেন সলভ করতে গেলে আসলে বোঝা যায় আসলে আপনি বুঝছেন কিনা। মানে আমার কাছে এরকম হয়েছে যে মনে হচ্ছিল আমি বুঝে গেছি, কিন্তু কোশ্চেন যখন সলভ করা শুরু করলাম তখন অনেক কিছু দেখা যাচ্ছে যে ঠিক ক্লিয়ার হচ্ছে না, যে আসলে রিডিং পড়ার সময় মনে হয় না এটা একটা কোশ্চেন হতে পারে। তো কোশ্চেন পড়ার পরে এরকম মনে হয়েছে তখন আসলে যে রিতা অনেকে পড়ে না কিন্তু, হ্যাঁ, অনেকে না পড়ে পেরে যাচ্ছে। এটা ডিপেন্ড করতেছে আসলে আপনার কনসেপ্ট না, আমার কতটুকু সেন্সটা ক্লিয়ার। আসতেছে না এখনো, কি জন্য ভাইয়া, মানে আমি এখনো ওই পরীক্ষায় ঢুকি না আর কি। আমি বইটা একবার পড়ছি। তো আমি ম্যাপিং করতেছি হচ্ছে, বইটা পড়তেছি, বইটার সাথে আবার হচ্ছে ওই ক্লাসের ভিডিও গুলো আবার চেক করতেছি, আবার হচ্ছে ওই পিএমসিবিডি যেটা ওইটাও চেক করতেছি। তো দেখা যাচ্ছে মোটামুটি ওই ক্লাসেই তো ফয়েজ ভাই অনেক কিছু ম্যাক্সিমাম ক্লিয়ার করে দিছে, তারপর যেটা নাই ওটা পিএমসিবিডি তে আছে। তো আমার মনে হুম হয় তাহলে হুম। পরীক্ষা যদি দেই তখন হয়তো আমার কাছে আরেকটু মানে আসবে আর কি, যে আমি হ্যাঁ, আরো কি আপনি জানার একটা দরকার কি নেই। পরীক্ষা দিলে তো আপনি অবস্থানটা বুঝতে পারবেন অ্যাসেসমেন্টে, যে আপনি যদি পরীক্ষায় যে 70 পেয়ে গেলেন বা 75 পেয়ে গেছেন তাহলে তো আসলে আপনি অলরেডি মানে ভালো কনসেপ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এটা করলে হয়, না করলে হয়তো হতে পারে আর কি। ফয়েজ ভাই হয়তো এটা ভ্যালুয়েট করতে পারেন। এটা রিতা। হচ্ছে ইমরানুল, তুমি যেটা করবা, তুমি আমাদের তো আসলে পিএমআই এর কন্টেন্ট হচ্ছে ইসিও পড়বা আর জি। অ্যাজাইল প্র্যাকটিস গাইড পড়বা, এটা 2বার করে পড়তে বলা হয়েছে। আর রিতা হচ্ছে এটা গাইড বই। তুমি, তোমার যদি মনে হয় যে আমার টাইম প্রেশার আছে, আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমি আসলে জিনিসটা জানতে চাই নাকি পিএমপি পাস করতে চাই। তো যদি জিনিসটা জানতে চাও সেক্ষেত্রে তুমি যত পড়বা তত ভালো। এখন এই পড়ার ব্যাপারে তোমার সময়েরও একটা ব্যাপার আছে আরো অনেক। তো এই জন্য নিয়ম হচ্ছে যে তুমি ইসিও পড়বা, অ্যাজাইল পড়বা 2বার করে। পড়ার পরে তুমি একটা 230 মিনিটের পরীক্ষা দিয়ে তোমার স্কোরটা দেখবা, তোমার স্কোর কত আসছে। আমার স্কোর তো 70 পাইছি আলহামদুলিল্লাহ। তোমার রিতা না পড়লেও চলবে। তুমি রিতা না পড়ে তুমি তখন শুধু প্রশ্ন সলভ করলেও তোমার সিচুয়েশন ঠিক হয়ে যাবে। এখন যদি তোমার মনে হয় যে না, তোমার স্কোর বাড়ে নাই, স্কোর কম, 50 নিচে পাইছো অথবা 60 নিচে পাইছো, তখন তোমাকে রিতা পড়তে হবে, কারণ তুমি ইসিও পড়ে আসলে বোঝো নাই। হ্যাঁ, ইসিওতে সব বুলেট পয়েন্ট করে, তো ফজল এটা বলছে, ইসিওতে সব বুলেট পয়েন্ট করে লেখা আছে। অ্যাজ এর প্র্যাকটিস গাইডের মধ্যে অনেক এমন ডিপলি লেখা আছে, এই একটা শব্দকে ভাঙলে 4টা অর্থ বাইর হয়। তো তুমি পড়ছো কিন্তু জি। বুঝো নাই আসলে। তখন তোমাকে রিতা পাঞ্জেরি গাইড পড়তে হবে। এখন পাঞ্জেরি গাইড পড়া, এটা তখন আবার 2বার পড়তে হবে। এই পড়ে তুমি আবার পরীক্ষা দাও, দেখো স্কোর বাড়ছে কিনা, বাড়ার কথা। যদি না বেড়ে থাকে সেক্ষেত্রে তোমাকে এখন আলটিমেটলি তোমার প্রসেস অফ পিপুলের সমস্যা হচ্ছে। প্রসেসের জন্য PMBOK 6 ইজ ভেরি গুড। PMBOK 6 এর প্রসেস খুব ভালোভাবে ডিসক্লোজ করা আছে। এখন PMBOK 7ও পড়তে পারো। PMBOK 7 এর আসলে প্রিন্সিপালটা, আমার তোমরা যারা ভিডিও অনলাইন সেশনে ছিল, আমার তো প্রিন্সিপালের যে স্লাইডটা আছে, 12টা প্রিন্সিপাল, 12টা প্রিন্সিপাল হচ্ছে জি। PMBOK 7-এ আছে, আর অ্যাজ এর প্রিন্সিপাল আমি তোমাদের ক্লাসে এটা ডিটেল খুব ভালোভাবে আলোচনা করছি এবং এটা ভিডিও রেকর্ডিংও আছে। আচ্ছা। প্রিন্সিপালটা ক্লিয়ার করে ফেলবা যে আমার আসলে পিএমআই কি প্রিন্সিপাল বলতেছে। তো এগুলা তখন তুমি আবার পরীক্ষা দাও, দেখবা ইনশাল্লাহ স্কোর 70 ক্রস করে যাবে। এই, বুঝছো না? জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই, তাহলে আমরা কি ভিডিওটা বন্ধ করে ফেলি? অ্যান্ড এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ তোফাজ্জল ভাই। ওকে, জি জি। তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করি।